যে উনি আসবেন না, আসতে পারছেন না, ভোটার না, নির্বাচন করতে পারবেন না, নেতৃত্ব দিতে পারবেন না। এক ধরনের শঙ্কা, এক ধরনের নিরাপত্তাহীনতা তো রয়েছে। এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়েছে। তো আমাদের নেতা কর্মীরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় কয়েকজনকে ধরে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে রয়েছেন দেশে কিংবা প্রবাসে প্রত্যেকেই আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভির সমসাময়িক এই সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আপনারা এই মুহূর্তে যে যেখানেই রয়েছেন নিশ্চয়ই চায়ের আড্ডায়, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে তাদের আলোচনার বিষয় নিশ্চয়ই আগামী নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের আমেজকে কেন্দ্র করে, নির্বাচনী শঙ্কা সম্ভাবনা সেগুলো নিয়েও কথা বলছেন। এছাড়া বিগত কয়েকদিন আগে পর্যন্ত আলোচনার বিষয়বস্তু ছিল বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। এখন সবার প্রিয় হাদির অসুস্থতা নিয়ে, সেই বিষয়গুলো কি অবস্থা তাও আপনারা আলোচনায় রয়েছেন। আমরা আজকে আলোচনা করব, বিষয় হচ্ছে নির্বাচনী আমেজ উৎকণ্ঠা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সাথে জামাত নেতা আতাউর রহমান সরকার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকার কথা রয়েছে। উনি যুক্ত হতে পারলে আমরা তাকেও অ্যাড করে নিব। আমি প্রথমেই একটু জানতে চাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছ থেকে, সেটি হচ্ছে নির্বাচনী আমেজ এর সাথে উৎকণ্ঠা। একটু জাস্ট একদিন আগে নিয়ে যেতে চাই, একদমই বিএনপির যেখানে মনে অনেক অনেক ক্ষেত্রে আপনারা তো বলে থাকেন ধারণাই যে বিএনপি হয়তো আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, এই মনে করে করছেন আপনারা অনেকেই হয়তো বৃহৎ দল হিসেবে। তো সেখানে মনোনয়ন পাওয়া, যেখানে সোনার হরিণের চেয়ে কঠিন ছিল, সেখানে মনোনয়ন পাওয়ার পরও উৎকণ্ঠার কথা বলে নারায়ণগঞ্জের একজন প্রার্থী প্রত্যাহার করে নিল তার প্রার্থিতা। তো এতটাই কি অবস্থা দেশের খারাপ যে প্রার্থী হওয়ার পরেও সেটি প্রত্যাহার করে নিতে হলো? আসলেই মানে অবস্থাটা কি একটু জানতে চাই, আপনার পর্যবেক্ষণ, মাঠের কর্মী আপনি, সেজন্যে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে মাই টিভির অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক। বিষয়টা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে তো সর্বমহলেই একটা শঙ্কা রয়েছে দীর্ঘদিন যাবৎ, বিভিন্ন ধরনের অভিযোগও রয়েছে। তখন একটা পর্যায়ে গিয়ে বলা হলো যে যদি তফসিল ঘোষণা করা হয় তখন এগুলো সব স্বাভাবিক হয়ে যাবে। এটা মানুষ মোটামুটি বিশ্বাস করে নিয়েছিল যে তফসিল ঘোষণা করার পরে নির্বাচনমুখী দেশ হবে। সরকার এবং নির্বাচন কমিশন দুপক্ষ মিলেই আইন শৃঙ্খলার দিকে একটু বেশি নজরদারি করবে, যাতে করে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভাষায় একটি ঐতিহাসিক নির্বাচন তিনি করবেন। সেখানে খোদ রাজধানীতে তফসিল ঘোষণা করার একদিন পরেই খোদ রাজধানীতে একজন আলোচিত বিপ্লবী, জুলাই যোদ্ধা এবং আলোচিত ব্যক্তি এবং রাজধানীর মূল জায়গায় ঢাকা ৮-এর একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, সেইখানে দিনই দুপুরে একেবারে প্রকাশ্যে এইভাবে একটা ঘটনা, এটা মানুষ হোঁচট খেয়েছে। সারা দেশের মানুষের মধ্যে অন্তত বিবেকবান মানুষ যারা, তারা একটি হোঁচট খেয়েছে নতুন করে। নির্বাচনের ব্যাপারে তো বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন ধরনের হোঁচট খাওয়ার আশঙ্কা ছিলই, কিন্তু এটা যেন কেমন একেবারে হঠাৎ করে বজ্রপাতের মতো মানুষের মনে আঘাত কেটেছে। প্রথমত, ওসমান হাদি একজন অত্যন্ত পরিচিত বিপ্লবী জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম সংগঠক, এবং তার যে বিপ্লবী বক্তব্য, তার যে স্পষ্ট বক্তব্য, ক্ষুরধার বক্তব্য, মানুষ তাকে অত্যন্ত চেনে, জানে এবং ভালোবাসত মানুষ তাকে। এইটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়েছে, এটা কোনো অবস্থায় অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি বলেছেন একজন প্রার্থীর ক্ষেত্রে, তো প্রার্থীও তো মানুষ,
তো তার মনে এইটাকে কেন্দ্র করে না অন্য কোনো কারণে আমি কিন্তু আসলে অতটা ভালোভাবে জানি না, শুনেছি। জি। এইটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেও যদি এই ধরনের পরিবেশ, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন, ওসমান হাদির এই দুঃখজনক ঘটনা ঘটার পরে যেখানে 5ই আগস্টের পক্ষের শক্তি তারা যেভাবে সম্মিলিতভাবে গর্জে ওঠার কথা ছিল, সম্মিলিতভাবে প্রতিবাদ করে তোলার কথা ছিল, সেটা না করে প্রথম দিনেই একে অপরের উপরে দোষারোপের যে প্রচেষ্টা চালিয়েছে, জি। এটাকে মানুষ খুব ভালো চোখে দেখেনি। এখন আপনি বলতে পারেন আগে কে করেছে, পরে কে করেছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখন সর্বোচ্চ মহল থেকে যেভাবে পরস্পরের মধ্যে দোষারোপ করা হয়েছে, এটা খুবই দুঃখজনক ছিল। আমি রহমতুল্লাহ ভাই, আমি জি। ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত হয়েছি। না, নিশ্চয়ই ব্যথিত হওয়ার মতোই কথা, কিন্তু আহ, এই যে ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত দেশের যে অবস্থা, সেটি কি নির্বাচনের উপযোগী পরিবেশ কি মনে করছে না বিএনপি? মানে প্রার্থী কি ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে না গেছে? না, একজন ব্যক্তি সে যে কোনো কারণেই হোক দুর্বল চিত্তের মানুষ হতে পারে, অন্য কোনো চিন্তা থেকে হতে পারে। এটা বিএনপিকে আপনি বলছেন কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন যাবৎ নানামুখী কথাবার্তা, নানামুখী যিনি আসবেন না, আসতে পারছেন না, ভোটার না, নির্বাচন করতে পারবেন না, নেতৃত্ব দিতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না, কত কথা, সেখানে তো ঘোষণা দিয়ে উনি দেশে আসছেন। না, সেটি So, সেটি নিশ্চয়ই আমরা একটু এবং বোঝার সেই চেষ্টা করি ঘোষণাটা কিন্তু যে একটা আসনে সেই আপনাদের ঘোষণাটা নিশ্চয়ই 5, 6, 7, 8, 10 জনও প্রার্থী আছে, তার মানে কত লেয়ার থেকে বাছাই করে একজন প্রার্থী ঘোষণা দিল, সে তা নিরাপত্তার সংখ্যায় প্রার্থীতা প্রত্যাহার করে নিল। হ্যাঁ, নিরাপত্তার সংখ্যা প্রার্থিতা ঘোষণা করতে মানে পারে। দেশের অবস্থা কি এতটা খারাপ হয়ে গেল? ওটা এখন আপনি কি মনে করতেছেন যে না কিছুই না, হাদির মতো এরকম 2-4 জন চলে গেলে কি হয়, বিষয়টা কি এইভাবে না, বলবো আপনি আমি? ওইটা এটার সাথে মনে হয় না এটা মিলানোর হ্যাঁ, কোনো সুযোগ অবশ্যই আছে? মিলে। হাদির মতো একজন মানুষ যাকে প্রথম দিন থেকে রাষ্ট্রের উচিত ছিল পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে জি। তার বাসা থেকে শুরু করে সমস্ত কিছুতে তাকে নিরাপত্তা দেয়া, সেই জায়গায় ওই রকম সে একজন জাতীয় নেতা, তার তরুণ বয়স হলেও তিনি একজন জাতীয় পরিচিত ব্যক্তিত্ব ছিলেন, এবং সময়ের প্রেক্ষাপটে তিনি একজন জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। তার বেলায় খোদ রাজধানীতে দিনে দুপুরে যেরকম একটা ঘটনা ঘটে, তাহলে অত্যন্ত অঞ্চলের একজন প্রার্থী, একজন সাধারণ নাগরিক, তিনি তার মনের শঙ্কা তৈরি হতেই পারে, এবং সেই শঙ্কার আলোকে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতেই পারেন। এটা নিয়ে করার কিছু নাই। জি, ধন্যবাদ। আপনি বলেছেন বিএনপির কথা, বিএনপি তো এখনো নির্বাচনের মাঠে এবং নির্বাচনের পক্ষে সবচেয়ে বেশি শক্তিশালী সরব অবস্থানে বিএনপি রয়েছে, এবং যেখানে হাদির ঘটনার দিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে আসার ঘোষণা দিয়েছেন, অন্তত সারা দেশের মানুষের মধ্যে একটি আত্মবিশ্বাস জন্মেছে যে না, তিনি আসছেন, এই দেশে নির্বাচন হবে, যথাসময়ে নির্বাচন হবে, সেই প্রত্যয় ব্যক্ত করেই তিনি আসছেন, এবং এটা মানুষের মধ্যে উৎসাহ অনেক সৃষ্টি ধন্যবাদ। করেছে। অনেক ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আতাউর রহমান সরকার, জামাত নেতা এবং একটি ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের প্রার্থী, সম্ভবত কসবা ব্রাহ্মণবাড়িয়ার যে আসন। আতাউর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আপনি প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, আপনার নির্বাচনী এলাকায় বোঝা যাচ্ছে বোধহয়। আপনি আমি মুশফিকুর সালেহীন আপনার কাছে যাওয়ার আগে একটু আতর ভাইয়ের সাথে কথা শুনে আসি, কারণ প্রযুক্তিগত সমস্যার কারণে কেটে যেতে পারে, এই জন্য একটু। আতর ভাই, আপনি কোন আসনের প্রার্থী একটু আমাদেরকে বলবেন? আপনি ব্রাহ্মণবাড়িয়ার কোন আসনে এখন আপনি গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়া চালাচ্ছেন? 4, কসবা আখাউড়া। কসবাক। তো সেখানে আসলে এই যে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইও বললেন, আপনি দেখেছেন যে গতকালকে নারায়ণগঞ্জে নিরাপত্তার সংখ্যায় বিএনপির এক প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। শঙ্কার জায়গাটা, আপনি তো আপনার গণসংযোগ চালাচ্ছেন, সেখানে কি শঙ্কা নিয়েই গণসংযোগ চালাচ্ছেন নাকি পরিবেশ ঠিক আছে? একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মূলত তফসিল ঘোষণার পরের দিনেই একজন জাতীয় বিপ্লবী একজন ব্যক্তির উপর হামলাটা, এটা আমাদের সারা দেশের মানুষের
মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের যে জনপদে আমরা কাজ করি, এটা ভারতের পার্শ্ববর্তী এলাকা, মূলত আমাদের পার্শ্ববর্তী মূলত ভারত। তো এখানে মূলত আমরা আমাদের এখন পর্যন্ত আমরা নিরাপত্তাহীনতা বলতে যেটা বোঝাই সেটা আমরা ফিল করছি না। তো আমরা জাতীয়ভাবে শুধু আমাদের এলাকা দিয়ে শুধু চিন্তা করলে তো হবে না, সারা দেশে যদি আমরা চিন্তা করি, মূলত এই ঘটনার মধ্য দিয়ে সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা মূলত তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবে যারা নির্বাচনের বাস্তবায়নের দায়িত্বে থাকে, তাদের এখন মূলত মানুষকে আশ্বস্ত করতে হবে যে নির্বাচনটা খুব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মাঠটা আহ, সবার জন্য প্রস্তুত করা এবং নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং সকলে যাতে সমভাবে কাজ করতে পারে একটা পরিবেশ তৈরি করা। তো আমরা এখানে আসলে দুঃখজনক হলো সত্য, নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যটা দিয়েছেন ওসমান শরীফ হাদির মূলত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, এটা খুবই দুঃখজনক। এটা কেউই মূলত এটা কামনা করে নাই। এরপরে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, উনিও যেভাবে মিডিয়ার সামনে এ বিষয় নিয়ে কথা বলেছেন, এটাও মূলত কারো কাম্য ছিল না। এটা আমরা বলবো যে এটা দুঃখজনক, যে দায়িত্বশীলের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে না পারা। প্রশাসনের যারা দায়িত্বে থাকেন, রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন, তাদের অন্যতম কাজ হওয়া উচিত জনগণকে মূলত সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মৌলিক অধিকার পূরণে ভূমিকা রাখা। কিন্তু ওনাদের আচরণে, ওনাদের ভূমিকায় মূলত আরো উদ্বেগ উৎকণ্ঠা বেশি বেড়েছে বলে আমি মনে করছি। যে নারায়ণগঞ্জের একজন নির্বাচনের প্রার্থী সেখানে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিডিয়ার মাধ্যমে। এটাও আমি মনে করি এটা আমলে নেওয়া প্রয়োজন, এবং এই বিষয়টাকে আমলে নিয়ে যাতে সবাই আশ্বস্ত হতে পারে এবং সবাই যাতে সেভাবে ভূমিকা রাখতে পারে, একটা পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু মূলত নির্বাচন কমিশনের এবং ধন্যবাদ। যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদের। তো আমি মনে করছি যে আমাদের এলাকা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সেখানে যাচ্ছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাটা আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি যদি প্রযুক্তি সহায়তা করে, আপনি যেহেতু পথে রয়েছেন, তাহলে আপনার কাছে আবার ফিরবো। আমি মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের প্রধান, জাতীয় নাগরিক পার্টি, আপনার কাছে একটু আসি একই পর্যবেক্ষণ নিয়ে। সেটি হচ্ছে যে আপনারাও প্রার্থী ঘোষণা করেছেন, তো সেই প্রার্থী ঘোষণা করে প্রচার প্রচারণাও চালাচ্ছে। সেই জায়গা থেকে জামাত বিএনপির শঙ্কার জায়গা কিন্তু প্রকাশ করছে। আরেক দিক থেকে ওসমান হাদির এই ব্যথাতুর যে ঘটনাটা, সেটিও ঘটে গেল। আবার নির্বাচনও সামনে ঘোষিত দিনও ঘনিয়ে আসছে আস্তে আস্তে। সেই জায়গা থেকে নির্বাচনী আমেজের যে জায়গাটা তৈরি হওয়া, একদম নির্বাচনী যে ফ্লো তৈরি হওয়া, সেখানটায় মনে করছেন দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে নির্বাচনী সেই আমেজটা তো কোনোভাবেই হোক ড্রপ হয়েছে, সেটি ফেরার কোনো লক্ষণ সচরাচর দেখছেন কিনা। আর একটা হচ্ছে শঙ্কার জায়গা, ইতিমধ্যেই হিট লিস্টে 50 জন প্রার্থী রয়েছে, এরকম একটা গুজব ছড়িয়ে দেওয়া হোক অথবা একটা বয়ান ছড়িয়ে দেওয়া হোক, এটা করা হয়েছে। সেই সবগুলো মিলে আসলে আপনাদের দলের দৃষ্টিভঙ্গি কি, কি মনে করছেন এখনকার অবস্থাকে, নির্বাচনী পরিবেশ নিয়ে? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন, এবং আমার সহ আলোচক দুই ভাইকে। দেখুন, প্রথমত তফসিল যখন যেদিন ঘোষিত হলো, জি, সেদিন একটা উৎসবমুখর পরিবেশ বা একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছিল, সেটা সত্য। কিন্তু এর পরের দিনের যেই ঘটনাটা, এই ঘটনার পরই আসলে দেখুন, শরীফ ওসমান হাদি আমাদের অনেকেরই ব্যক্তিগত পরিচিত, অনেকের সাথে তার ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে, বা আমরা আরও অনেকে রয়েছে যাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখেছি, এবং একই সাথে 5 আগস্টের পরে সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একজন তিনি। তার সাথে সব ক্ষেত্রে আমাদের রাজনীতির ধরনে বা মতাদর্শিকভাবে সবার যে সব জায়গায় মিলেছে তা না, কিন্তু একটা জায়গায় আমরা কমন ছিলাম, সেটি হচ্ছে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে রুখে দাঁড়িয়েছিলাম, এবং একটা নতুন বাংলাদেশ, একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম যার যার মতো করে। সেই স্পিরিটের জায়গা থেকে ওসমান হাদি আমাদের সহযাত্রী, এবং তারপরে ওনার মতো একজন ব্যক্তি তিনি যখন এরকম মানে হত্যা চেষ্টার শিকার হন, তারপরে তো আসলে খুব স্বাভাবিকভাবেই এটা সব কিছুর ঊর্ধ্বে উঠে তো আমরা সবাই মানুষ, তো এটা আমাদের সকলকেই আসলে ব্যক্তিগতভাবে একটা আমাদের উপর এক ধরনের প্রভাব ফেলে।
এখনো তার ব্যাপারে আমরা উৎকণ্ঠায় দিন গুনছি এবং আমরা দোয়া করছি যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, একটা ভালো খবর আমরা পাই। তো এটা এই ঘটনার পরে এখন যেটি হচ্ছে যে প্রথমত এক ধরনের শঙ্কা, এক ধরনের নিরাপত্তাহীনতা তো রয়েছে, কেননা এই সরকারের জায়গা থেকেও আমরা যদি দেখি ধারাবাহিকভাবেই তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি এর আগে আমাদের নেতা হাসনাত আবদুল্লাহর উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে, সেইখানে কিন্তু দোষী যারা তাদেরকে খুঁজে বের করা হয়নি, বা সেইখানে আমরা কোনো কঠোর পদক্ষেপ নিতে বা নিরাপত্তা নিশ্চিতে কোনো এক্সট্রা ইনিশিয়েটিভ নিতে আমরা দেখিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর পরবর্তীতে ধরুন আমাদের দলীয় কার্যালয়ের সামনে বারংবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেই জায়গায় আমরা মামলা করেছি, পুলিশ অভিযোগ করেছে, এসে আমাদের বক্তব্য নিয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা সেইখানেও কোনো আমরা আসলে দেখিনি যে যিনি দোষী তার ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে। উল্টো আমাদের নেতা কর্মীরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় কয়েকজনকে ধরে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, তাদের ব্যাপারেও আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি যে তারা আসলে কার নির্দেশে, কি পরিকল্পনায়, কিভাবে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো এই ঘটনাগুলো যখন ঘটছে ধারাবাহিকভাবে, তারপরে শরীফ ওসমান হাদির উপরে এই হামলা, এটা তো আমাদের সার্বিকভাবে এক ধরনের নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করেই। কিন্তু এর বাইরে আমরা রাজনৈতিকভাবে যদি দেখি, সেটা হচ্ছে নির্বাচনী আবহ, ওই উৎসবমুখর পরিবেশটা এখনই আমাদের মাঝে আসুক না আসলেও আমরা এটা বুঝি যে বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমাদের এই নির্বাচন হওয়াটা খুব জরুরি। এবং আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে ওই পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের যেই বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তারা বাংলাদেশে যে কোনো উপায়ে এই নির্বাচনটা বানচাল করতে চায়। কিন্তু এই কারণেই আমরা আমাদের এই গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের ফিরে আসার পথটাও শেষ করে দেওয়ার জন্য আমরা মনে করি নির্বাচনে আমাদের যাওয়া প্রয়োজন, এবং সেই জন্য আমরা নির্বাচন যে কোনোভাবেই এই নির্বাচন হওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই দিকে আমরা এগোচ্ছি। তবে এই ক্ষেত্রে এই যে সিইসির যে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, এটা তার নির্বাচন পরিচালনা করার তার সক্ষমতা এবং দক্ষতা এবং মানসিকতা রয়েছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি করেছে। এবং একই সাথে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধারাবাহিকভাবে বলা যায় যে 1 বছর ধরেই তিনি নানাবিধ ক্ষেত্রে সেটা সকল পন্থী মানুষের কাছে তিনি ব্যর্থ হয়ে গেছেন। একদিকে আমরা যেমন দেখেছি যে মাজারে হামলা উঠেছে, সেটা তিনি ঠেকাতে পারেননি। আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। গোপালগঞ্জের মতো একটা ঘটনা ঘটেছে, যে গোপালগঞ্জে আমাদের উপর একটা পরিকল্পিত আক্রমণ হয়েছে, সেই ব্যাপারে এই গোয়েন্দা ব্যর্থতা আমরা দেখেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা দেখেছি। এরপরে এখন আমরা শরীফ ওসমান হাদির উপর দিনে দুপুরে, এবং আমরা এখন যেটা দেখছি যে একেবারে মোটা বোঝা যাচ্ছে পরিকল্পিত, তাদের এই এসকেপ রুট কি হবে সেটাও পরিকল্পিত, তারা কয়বার গাড়ি বদলাবেন, কোন রুট দিয়ে বের হবেন, সবকিছু পরিকল্পিত। আমাদের সীমান্ত অরক্ষিত, এই জায়গা থেকে আসলে এই সরকার কতটুকু এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে তার যে ভাষণেও তিনি এই সব কথা বলেছেন, তার মানে ওনারা এটা বুঝতে পারছেন, কিন্তু বোঝার পরে ওটা উপলব্ধি করে এটাকে কাজে পরিণত করার ক্ষেত্রে তাদের এক ধরনের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে একটা আশঙ্কা রয়েছে, কিন্তু আমরা মনে করি এই চ্যালেঞ্জটা মোকাবেলা আমাদের বৃহত্তর স্বার্থে করতে হবে এবং এই জন্যই আমরা নির্বাচনমুখী হয়েছি। জি, আমি একটু আপনার বক্তব্যের সূত্র ধরে বলি। আপনি বলেছেন যে আপনাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, সেটির সঠিক তদন্ত হয়নি বা আপনারা ধরে দিয়েছেন অপরাধীদের, সেটির ব্যাপারেও জানেননি। এর মাধ্যমে পুলিশের ব্যর্থতা বা পুলিশের দুর্বলতা যেরকম, তেমনি আপনারাও যে আপনাদের এই যে ন্যায় যেটি ছিল, আপনাদের বিচারটা যেন পান, সেটি আপনারাও তো আদায় করতে পারেননি। এখানে আপনাদের ব্যর্থতা কি নাই? আপনারা কেন পারলেন না? যেখানে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এনসিপির অনেকে আছেন যারা সামনের সারিতে ছিলেন, একদম অনেকের মধ্যে, তো তারা মিলে এই যে পুলিশ পদক্ষেপ নিতে পারলেন না, অকপটে আপনি স্বীকার করলেন, এটি আপনাদেরও তো দুর্বলতা না? এই দুর্বলতা কি মেনে নিচ্ছেন? মানে আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে যত দুর্বলতা, যত ব্যর্থতা, সকল কিছুর দায়ভার আমরা ঘাড়ে নিয়ে নিচ্ছি, কারণ সেটাই আসলে অনেকেই চায় আমাদের উপর দিতে। কিন্তু এর বাইরে 5 আগস্টের পরে ইতিবাচক কিছু যদি হয়ে থাকে সেটার ক্রেডিট আমাদের না, আমরা এভাবেই মেনে নিচ্ছি আসলে। কারণ মানে এই ধরনের একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 5 আগস্টের পরে আমাদের শুধুমাত্র না, আমরা বলেছি 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার কথা। সেখানে আপনারা অনেক কিছু বাস্তবায়ন করলেন, নিজেদের যে ন্যায় বিচারটা, নিজেদের অপরাধীদের পুলিশকে দিয়ে আপনি ধরাতে পারলেন না, সেটি তো একটা ব্যর্থতার জায়গা। ওই যে দেখুন, কথাটা হচ্ছে যে পুলিশ ব্যর্থ হলো, যেই উপদেষ্টা দায়িত্বে আছেন তিনি ব্যর্থ হলেন, কিন্তু এটা কথাটা হচ্ছে যে আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা পারলাম না। 5 আগস্টের পরে যে সরকার হয়েছে সেই সরকারে সমন্বয়কদের মধ্যে 3 জন উপদেষ্টা হয়েছেন, এখন তারা এই মুহূর্তে দায়িত্বেও নেই, কিন্তু ওই উপদেষ্টারা কি পুরো রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণে তাদের ছিল? তারা 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বা 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে তারা ছিলেন। এর বাইরে
বিভিন্ন দল থেকে প্রতিনিধি স্বরূপ তারা যে মনোনীত ব্যক্তিদেরকে এই সরকারে নেওয়া হয়েছে, এইখানে যে আমলাতন্ত্র ছিল, যেই সিভিল মিলিটারি আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কি আসলে ভেঙে ফেলা সম্ভব হয়েছে? যে অলিগার্কটা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করে, যে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য উঠানামা করানো হয়, সেটা কি আসলে ভাঙা সম্ভব হয়েছে? এখন বলবেন যে সেটাও কি আমরা পারিনি? আমরা এই বিষয়ে কথা বলেছি, কিন্তু সমস্যাটাই হচ্ছে যে এই এস্টাবলিশমেন্টের পক্ষে যখন অন্যান্য শক্তিগুলো দাঁড়িয়ে যায়, যারা 5 আগস্টে হাসিনা পালিয়েছে কিনা নিশ্চিত হওয়ার আগে আর্মির ক্যান্টনমেন্টে আর্মির ডাকে চলে যায়, তারপরে এককভাবে ওই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, দেখবেন এই শক্তি কিন্তু অর্গানিক শক্তি, এই শক্তির মধ্যে অনেকগুলো ছোট 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 আলাদা আলাদা গোষ্ঠী তারা এক হয়ে শেষ পর্যন্ত এনসিপি গঠিত হয়েছে, কিন্তু সংগঠিত আকারে কিন্তু এটা রাজনৈতিক দল আকারে ছিল না। তো সেই কারণে যারা সংগঠিত পুরনো রাজনৈতিক দল, তারা যখন পুরনো এস্টাবলিশমেন্টের সাথে তারা আন্ডারস্ট্যান্ডিং এ চলে গেছেন, তখন আমাদের সেই পুরনো এস্টাবলিশমেন্ট ভেঙে ফেলাটা সম্ভব হয়নি, এবং অনেক ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করেছেন। আমরা চাপ প্রয়োগ করেছি, আমরা কথা বলেছি, কিন্তু হ্যাঁ, সেই জায়গা থেকে সম্পূর্ণ যে চাপ দিয়ে ওই যে ন্যায়ের কথা বলছেন সেটা আদায় করে আনতে পারিনি। কিন্তু সেইটা যে সংকটটা যদি আমরা দেখি যে আমরা চাপ দিতে পারিনি, চাপ দিতে গেলে আবার বলা হচ্ছে মব করা হয়েছে। এখন আপনি মব না করে আপনি যদি নিয়মতান্ত্রিক উপায়ে আগান, তারপরে আবার আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। তো আমরা একটা উভয় সংকটে পড়েছি যে আপনি যেই উপায়েই যান, দোষটা আসলে আপনার। বিএনপি নেতা নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার আগের বক্তব্যের সূত্র ধরে একটু প্রশ্নতে যাই। আপনি বলেছেন ওসমান হাদির ঘটনায় পর গর্জে ওঠেনি সব, যেভাবে যতটা আপনি প্রত্যাশা করেছিলেন সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো গর্জে ওঠেনি। এটি যেমন আপনার প্রত্যক্ষ, কিন্তু একদম শেষে আমরা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছি যে সব দলগুলো কিন্তু প্রতিবাদে গিয়েছিল, সেখানে বিএনপির প্রতিনিধিদের কিন্তু দেখিনি। এটাও তো আমার বক্তব্যের প্রমাণে মেলে। আপনি ধরেন, যদি প্রোগ্রামটা এরকম হতো যে সবার সঙ্গে আলোচনা করে জি, তারপরে সর্বদলীয় একটা সভা হতো, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হতো, সেখানে তো বিএনপি না যাওয়ার কথা না। জি, তাহলে এইটাও এক ধরনের কাজ ছিল যে ঠিক আছে, রাতের বেলা ফোন করে বলে যে কালকে বিকালে আপনার খাওয়ারের দাওয়াত আছে, না আসলে বলা যাবে। আজকে মাহবুব সৈকত প্রশ্ন করতে পারবে যে সেখানে তো বিএনপি ছিল না, কারণ কি? আমি যদি বলি ওসমান হাদির এই মর্মান্তিক ঘটনার পরে একজন সাংবাদিক নামক ব্যক্তি, তিনি সাথে সাথে ওখান থেকে বললেন চান্দা আব্বাস, তাকে 1 নম্বর আসামি করা হোক। আমি যদি বলি যে আব্বাস সাহেব তিনি তার এলাকার যেহেতু মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন, সেই কারণে তিনি সবার আগে ছুটে গিয়েছিলেন হসপিটালে যাওয়ার পরে একটি মহল সেখানে মির্জা আব্বাসকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। ঠিক আধা ঘন্টা পরে আরেকটি রাজনৈতিক দলের প্রধান সে হসপিটালের গেটে যাওয়ার পরে আবার তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছেন। আমি যদি বলি যে ওই রাজনৈতিক দলের প্রধানের যে রাজনৈতিক স্ট্যাটাস, যে ফেসবুক স্ট্যাটাস ছিল, সেই ফেসবুক স্ট্যাটাসে 2 ঘন্টার মধ্যে কাউকে ইঙ্গিত করে 5ই আগস্টের শক্তি, একই আন্দোলনের মিত্র, জি, তাদেরকে টার্গেট করে তারপরে বক্তব্য দেওয়া হয়েছে। আমি যদি মনে করি যেগুলো সবই একই সূত্রে গাথা, এবং 5ই আগস্টের শক্তির মধ্যে যাতে বিভক্ত তৈরি হয়, নির্বাচনের যাতে প্রকৃত একটা আমেজ তৈরি না হয়, এবং নির্বাচনের দিকে মানুষ যাতে সত্যিকার অর্থেই নির্বাচনী আমেজে ঝাঁপিয়ে পড়তে না পারে, সেরকম একটি চক্রান্ত, সেরকম একটি ধারণা মানুষের মধ্যে তৈরি করার জন্য বিশেষ বিশেষ মহল থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং 5ই আগস্টের শক্তি যাতে একত্রিত আছে, এই ধারণাটাই একটা সময় তো ছিল। এই একই সূত্রে গাথা, সেই গাঁথলোটাকে এই একই সূত্রে গাঁথতে চাচ্ছেন আপনি, এই দায়ভারটা তাহলে কাদেরকে দিতে চাচ্ছেন স্পষ্ট করেন একটু। আমি স্পষ্ট করব কি জন্য? আপনি স্পষ্ট করতে চাইলে আমি বলতেই পারি। আপনি স্পষ্ট করতে চাইলে বলতেই পারি। ওসমান হাদির এই ঘটনার পরে, ওসমান হাদি তো একজন বিপ্লবী তরুণ যোদ্ধা, তরুণ সংগঠন, বিপ্লবী মানুষ, অতি পরিচিত একজন মানুষ। তার উপরে এই ন্যাক্কারজনক হামলার সাথে সাথে
যারা আমরা 5ই আগস্টের শক্তি মনে করি তাদের প্রত্যেকের ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, না, সেটি আপনি প্রতিবাদে বলেছেন। আপনি বিক্ষোভে ফেটে পড়া উচিত ছিল। আপনি ঢাকা মেডিকেলে সেই ঘটনা জায়গাটায় ঢাকা বলেছেন। মেডিকেলে হ্যাঁ, মির্জা আব্বাস সাহেব যাওয়ার পরে হঠাৎ করে ভুয়া ভুয়া স্লোগান এটা আবার ছড়ায় দেওয়া হলো ফেসবুকে খুব দেয়া বড়সড় হলো। করে। কারা দিল? এর একটু পরেই জামাত ইসলামের আমির ওখানে গিয়েছেন। আপনি কি এই এবং ঘটনার সেই- সাথে তার আমি সূত্রটা কাটতে বলছি চাচ্ছেন? ওই লোকগুলি তাকে শুভেচ্ছা স্বাগতম, জামাত আমিরের আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান দিয়ে তাকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। এবং জামাত ইসলামীর আমিরের যে ফেসবুক স্ট্যাটাস সেইখানে তিনি স্পষ্টতই, আমি আপনাকে ভাষা বলে দেই, আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই, আমি এত বড় একজন সিনিয়র নেতা, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর ফেসবুকে উনি লিখেছেন সেটাও আমি বিশ্বাস করি না, ওনার সেই সময় থাকার কথা না। কিন্তু ওনার পেজ থেকে যেই বক্তব্যটা এসেছে সেই পেজে ছোট্ট একটা বক্তব্য এসছে এবং সেখানে একটা জায়গায় লেখা যে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জি, বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মত ভিন্নতা, জি, প্রতিদ্বন্দ্বিতা এবং মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। অনেক উনি ধন্যবাদ। কিভাবে জানলেন? অনেক ধন্যবাদ, কারা করলেন? অনেক ধন্যবাদ। কার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল? কারা ওখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারপর একটা অস্থিতিশীল পরিবেশ অনেক ধন্যবাদ। আমি সৃষ্টি করার একটু চেষ্টা করা হয়েছিল? আতাউর রহমান সরকার, আপনার কাছে একটু আসছি। আপনি শুনছিলেন রহমতুল্লাহ ভাইয়ের বক্তব্য, আপনার কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ। আবু নাসর রহমতুল্লাহ ভাই তো বিপ্লবী মানুষ, তা কিন্তু এখন যেটা উনি বললেন এটা মনে হয় মানে ঠিক বলেন নাই। জামাত ইসলামীর আমির বাংলাদেশের যে সময় যেখানে দুর্যোগ সংকট যেখানে যেটা হয় উনি সবসময় সেখানে মানুষের পাশে থাকার চেষ্টা করেন, সবার সাথে সেভাবে সংযোগটা ওনার আছে এবং উনি ওইভাবেই ভূমিকা রাখেন। এবং উসমান শরীফ হাদির যে ঘটনাটা, এই ঘটনাটা সবাই কিন্তু আমরা বেদনাহত, খুবই মর্মাহত। এখানে যে পরিবেশটা হয়েছে জনাব মির্জা আব্বাস যাওয়ার পরে, এই ধরনের পরিবেশ তো আমরা কোনো সময় কামনা করি না, কেউই কামনা করে না। আর জামাত ইসলামীর মধ্যে সবসময় রাজনীতির একটা শিষ্টাচার আছে, আমরা রাজনীতির শিষ্টাচারটা সেটা মেনে চলার চেষ্টা করি। আমাদের রাজনৈতিক সততা যেটা দরকার এটাও আমরা মেনে চলার চেষ্টা করি। জামাত ইসলামী কোনো সময় কোনো পরিবেশ পরিস্থিতি গুলাটা করে ফায়দা হাসিলের যে রাজনীতি যেটা করে আমাদের দেশের রাজনীতি গুলো, এটা কোনো সময় করে না। জামাত ইসলামী চেষ্টা করে দায়িত্বশীলতার সাথে তার জায়গা থেকে সেখানে ভূমিকা রাখার চেষ্টা করা। তো এখন মূলত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা যেটা, যে আমাদের বিগত স্বৈরাচারের আমাদের যে প্রশাসন ব্যবস্থা যেভাবে তারা ভেঙে দিয়েছে, আমাদের বিশেষ করে পুলিশি ব্যবস্থাটা বলা যায় পুরাটাই ভেঙে পড়েছে। এখন পর্যন্ত আসলে বিভিন্ন থানাগুলোতে, আমি তো আমার এলাকার 2টা থানা আছে, কসবা এবং আখাউড়া, আমি সেখানে থানা যাওয়ার পরে যেটা দেখি এখনো সেই আদি সিস্টেমই তারা আপনারা চলেন। এখানে ভাই, আমি রাতে বুঝতে 10টার পারছি পরে নির্বাচনী পরিবেশ নিয়ে তো কথা বলছেন। জি, আমি সেখানে জি। একটু পরে আসবো। আমি একটু মুশফিকুর সালিহিন আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে সবার সাথে আলোচনা করা হয়নি, এই জন্য বিএনপি নাও যেতে পারে, এরকম একটি ধারণা দিয়েছে যে রাত্রবেলা ফোন করে। খুব সম্ভবত আয়োজনটা আপনাদের পক্ষ থেকে কি এটি ছিল? আমাদের পক্ষ থেকে ছিল না, এটা আয়োজনটা ছিল ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ইনকিলাব পক্ষ থেকে, মঞ্চের জি। আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি তারা ছিলেন। আয়োজন- তারা আপনাদের সাথে কি আগে আলোচনা করেছিল, এই জন্য আপনারা গিয়েছিলেন, না আপনারাও হঠাৎ করে আলোচনায় দাওয়াত পেয়েছিলেন? না, আমরা দেখুন মানে ঘটনাটা এমন ছিল যে এই ঘটনায় আমরা আসলে দলমতের ঊর্ধ্বে উঠে বিষয়টাকে দেখতে চেয়েছি, এবং আমরা যেহেতু ওনার সংগঠন, ওনার প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আয়োজন করা হয়েছে, সেখানে সকল দলকে আসার ডাক দেওয়া হয়েছে, আমরা সেই জায়গা থেকে আমাদের দায়িত্ববোধ থেকে গিয়েছি। কিন্তু এখানে আমরা ওই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলাম না। আমরা এখানে মানে ডাকে সাড়া দিয়ে গিয়েছি, ফর্মালিটির অপেক্ষা করেননি, এরকম বিষয়? আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু সেই জানানোর পর আমরা সেখানে গিয়েছি, কিন্তু আমরা এই আয়োজনের সাথে জড়িত না। তবে এখানে এটাও বলতে হয়, ধরুন এখানে কিছু
এলিমেন্ট এরকম ছিল, ধরুন ওইখানে যখন সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্য দিচ্ছিলেন, তখন উনি বক্তব্য দিতে ওঠার পরে চারপাশ থেকে আমরা অনেকগুলো কথা শুনেছি, অনেক ধরনের শব্দ শুনেছি, কমেন্ট শুনেছি, যেই কমেন্টগুলো শোভনীয় ছিল না। যেই এই ঘটনার পরে যেই জাতীয় ঐক্যের কথা আমরা বলছি, সেখানে পারস্পরিক রাজনৈতিক যেহেতু মতপার্থক্য রয়েছে, আদর্শের ভিন্নতা রয়েছে, কিছু সমালোচনা তো হবেই, কিন্তু কোন জায়গায় কোন আচরণটা করতে হয় এটা যেই দলের নেতাকর্মীরা মানে বা যারা রয়েছেন ওইখানে সকলের বোঝায়। সেটা যেমন এনসিপিরও ধরুন এরকম একটা ক্রান্তিকালে এমন কোনো সমালোচনা আমি করতে চাই না যেটা হয়তো আমাদের এই যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে একেবারে বাজে কোনো সম্পর্ক বা একেবারে মুখ দেখা থেকে বন্ধ করে দেয়, এরকম কোনো কিছু করে দেয়। আমরা যৌক্তিক গঠনমূলক সমালোচনা করতে চাই, কিন্তু ওইখানে এমন অনেক কমেন্ট আমাদেরকে শুনতে হয়েছে যেটা মাহফুজ আলম এনসিপির কোনো নেতা না, কিন্তু উনি গণঅভ্যুত্থানের একজন চিন্তক, গণঅভ্যুত্থানের একজন নেতা, এবং তিনি এই গণঅভ্যুত্থানের সকলের প্রতিনিধি হিসেবে সরকারে ছিলেন। তো উনি যখন বক্তব্য দিতে দাঁড়ান তখন যখন চারপাশ থেকে বিভিন্ন ধরনের কথা শোনা যায়, কটূক্তি শোনা যায়, সেটাকে আমরা ভালোভাবে নেই না, এবং সেটা আমাদের উদারতাকে টেকেন ফর গ্র্যান্টেড করে নেওয়ার কিছু নেই। মানে যদি কেউ ভেবে থাকে যে আসলে মানে এইখানে আমরা একা, মানে সকলের দিক থেকে যখন একটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে, সকলে যখন এগিয়ে আসবে, তখনই আসলে একটা ঐক্য সম্ভব। আমি খুব ছোট্ট করে জানতে চাই, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন এটি আজকে ঢাকায় করেছে, জুলাই ঐক্য, সেটি দেখেছেন। ইতিমধ্যেই ইন্ডিয়ান হাই কমিশনের যে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন সেখানে বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার বাংলাদেশের প্রতিনিধিকেও ওখানে ডাকা হয়েছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের টানাপোড়েন আছে এবং তারা আমাদের নসিহত করতে চায়, এটি দরকার নেই, এরকমই একটি বলেছে, সেটি দেখেছেন। পাশাপাশি হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি দিয়ে বিতর্ক, তিনি হুমকি দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, সেটিকে ভারত প্রতিক্রিয়া দেখেছেন। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন এ ধরনের হুমকি অব্যাহত থাকলে দিল্লি বেশি দিন চুপ থাকবে না। এই যখন পরিস্থিতি, তখন আসলে নির্বাচনের যে পরিবেশ, পার্শ্ববর্তী দেশের থেকে হুমকি, হিট লিস্টে থাকা, কতটা আসলে সঠিকভাবে আগাবে নির্বাচনী পরিবেশ? দেখুন, জুলাই ঐক্য একটা আলাদা একটা প্ল্যাটফর্ম। সেখানে আমি যতদূর জানি যে জুলাই পরবর্তী অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তো সেই প্ল্যাটফর্মগুলো এক হয়ে আবার তারা জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্ম হয়েছে। এখানে যারা নেতৃত্ব দিতে আমরা যাদেরকে দেখেছি, এখানে ডাকসুর 2 জন নির্বাচিত সদস্য রয়েছেন যারা স্বতন্ত্রভাবে বা একটা আলাদা প্যানেল থেকে নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু আমরা ডাকসুরতে তাদের কার্যক্রম যদি দেখি তাহলে আমরা দেখবো যে তাদের সাথে শিবির যেই প্যানেলটাই রয়েছে সেই প্যানেলের অত্যন্ত সখ্যতা রয়েছে, এবং ধারণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে যেটা শুনেছি যে তারা সকলেই আসলে শিবিরের সমর্থন পেয়ে এই জায়গায় এসেছেন। তো এক ধরনের অভিযোগ রয়েছে যে ঢাকা মানে ছাত্র রাজনীতির ক্ষেত্রে যে শিবির তার সকল সদস্যকে নিজের পরিচয়ে আত্মপ্রকাশ না করিয়ে তারা এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে অনেকটা তাদের রাজনীতিটা, যেই রাজনীতি হয়তো তার নিজের নামে করতে পারে না, সেটা ওই তাদেরকে দিয়ে করিয়ে নেয়, এরকম একটা অভিযোগ রয়েছে। তো এইটা একটা প্রশ্ন তো রয়েছে। তো জুলাই ঐক্য যারা রয়েছেন এদের সাথে এইটুকু স্পষ্ট করা প্রয়োজন, কেননা জুলাই নিয়ে যে কোনো আলোচনা আসলে মানুষ মনে করে এটার সাথে কোনো না কোনোভাবে এনসিপি সংশ্লিষ্ট, কিন্তু জুলাই ঐক্যের এই আয়োজনের সাথে এনসিপি সংশ্লিষ্ট ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন, যখন আমার সার্বভৌমত্ব হুমকির মুখে, তখন সেটার কনসিকুয়েন্স কি হতে পারে বা সেটার ফলে দেশের মানুষের মধ্যে যেই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে, সেগুলো অনেকভাবে রাজনৈতিক বক্তব্যে রাজনৈতিক নেতারা সবসময় বলেন। কিন্তু এটা ধরুন যদি আজকে বাংলাদেশের সরকারের কোনো একজন নেতা বলতেন বা কোনো একজন উপদেষ্টা বলতেন, বা ধরুন একটা রাজনৈতিক সরকারের রাজনৈতিক দলের কেউ একজন বলতেন, সেটার একরকম, আর যিনি সরকারে নেই, সরকারের বাইরে থেকে একজন একটা বক্তব্য দিয়েছেন, সেটা আরেক রকম। আমরা তো দেখেছি যে ভারতের পার্লামেন্টের ভবনে, যেই নতুন পার্লামেন্ট ভবনে যেই মানচিত্রটা করা হয়েছে, সেই মানচিত্রে তো বাংলাদেশকে তারা ঢুকিয়ে ফেলেছে ভারতবর্ষের ভিতরে। আমরা দেখেছি যে বিজেপি এখন ক্ষমতাসীন রাজনৈতিক দল সরকারে রয়েছে, তাদের বিভিন্ন নেতা এই ধরনের বক্তব্য এর আগে প্রচুর দিয়েছেন যে বাংলাদেশকে মানে বাংলাদেশকে তারা ঢুকিয়ে ফেলবেন ভারতের ভিতরে। তো এই জায়গা থেকে আমার যেটা বক্তব্য হচ্ছে যে মানে ভারত ওভার রিঅ্যাক্ট করছে, এবং আমরা আজকে পররাষ্ট্র উপদেষ্টার যে ব্রিফিং, সেখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি ভারত শুধু এটা নিয়ে কথা বলেনি, তারা আগামী নির্বাচন কেমন হবে সেটা নিয়েও নসিহত করেছে। তো ভারতের এই জায়গাতে তার লিমিটটুকু বোঝা উচিত। ধন্যবাদ। এই জায়গায় তাদের
তারা যদি নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করে, যে গণহত্যাকারীকে তারা আশ্রয় দিয়ে রেখেছে এবং রিসেন্ট এই যে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীকেও যে তারা ওই দেশে ঢুকতে দিয়েছে, তাদেরকে যদি ফেরত না দেয়, তাহলে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব থাকবেই। কিন্তু আমরা মনে করি দুই দেশের মধ্যেই পারস্পরিক ভালো সম্পর্ক থাকা উচিত। যদি পারস্পরিক সম্মানবোধটা থাকে, তাহলেই দুই দেশেই স্থিতিশীলতা বজায় থাকবে। আতাউর রহমান সরকার, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আলোচনা একটু ফিরতে চাই আপনাদের জোট নিয়ে। আপনারা দীর্ঘদিন থেকে এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ইতিমধ্যেই দেখলাম যে জোটের যারা জোট ঠিক না, আপনাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের অনেকেই কিন্তু আপনাদের যে একসাথে চলার কথা ছিল, অনেকেই কিন্তু বের হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং তাদের সংক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন যে আপনারা তাদের সাথে একসাথে ইলেকশন করতে চেয়েছিলেন, যুগপৎভাবে চলতে চেয়েছিলেন, এখন এসে বলছেন যে তাদেরকে দরকার নেই, আপনারা এককভাবেই তো জিততে পারবেন, তাদেরকে সেই মানে সাথে নিতে আর চাচ্ছেন না, ইলেকশন করার সিট ছাড়তে চাচ্ছেন না। আবার কাদেরকে ছাড়বেন সেই বিষয়টিও এখনো ফাইনাল করতে চাচ্ছেন না। মানে আসলে এন্ড অফ দ্য ডে কি আপনারা নিজে থেকেই চাচ্ছেন যে যার যার মতো করে চলে যাক, এককভাবে আপনারা সবকিছু করবেন? আমি আপনার ওই কথা প্রতিবাদ জানাই। আমি জানতে চাচ্ছি আপনি বলেছেন যে বিদায় করে দিচ্ছেন, এখন আমি কিন্তু জানতে চাচ্ছি, নিতে চাচ্ছেন না। আপনি বলছেন এটা, আমি বলছি যে আপনারা কি চাচ্ছেন? ওই কথা ঠিক নয়। না, আমরা চাইবো কেন? আমাদের শুরু থেকেই যে বিষয়টা, সেটা হচ্ছে যে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন। আন্দোলনটা কিন্তু যুগপৎ আন্দোলন হয়েছে, নির্বাচনটাও তো যুগপৎ হতে পারে, সমস্যা কি? সরকার গঠনটা সেটা একসাথে হতে পারে, সেটাও তো জাতীয় ঐক্যমতের সরকার করা হবে, ঐক্যমতের সরকার হবে, জাতীয় ঐক্যের সরকার হবে। এই ধরনের একটা বক্তব্য মনে চেয়ারম্যান সাহেবের দীর্ঘদিন আগে ছিল। এখন আপনি যেটা বলছেন যে বিদায় করে দিচ্ছেন, নিতে চাচ্ছেন না, এই শব্দগুলো যায় না এই কারণে রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল থাকে। এটি শরিকদের কথা, এইটা মান্না ভাই বলেছেন, সাইফুল ভাইয়ের বক্তব্য শুনেছি, ইরান ভাইয়ের বক্তব্য শুনেছি, তাদের বক্তব্য বা গুলোই কিন্তু আমি বলছি যে তাদের প্রশ্নগুলো এই ধরনের বক্তব্য রাখতেই পারেন। কারণ কি, আপনার ধরেন আমাদের দেশের ছোট রাজনৈতিক দলগুলো, কোন রাজনৈতিক দল আছে এক নেতা নির্ভর, কোন রাজনৈতিক দল আছে দুই এক নেতা নির্ভর রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দল, তাদের অবদান ছিল, আমি 2 মিনিটের মধ্যে শুনতে চাই, তাদের অবদান ছিল এবং তারা সাহসী ভূমিকা পালন করেছে, আন্দোলন সংগ্রামে ছিল। কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি, সবাই আমরা মনে করি যে আমরা মনে হয় দাঁড়াইলেই, জোটের থেকে দাঁড়াইলেই হয়ে যাব। প্রেক্ষাপটটা তো ভিন্ন। প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আসন বন্টন করা হয়। আপনি 14 দলের আওয়ামী লীগ যে সিট দিয়েছিল, সেখান থেকে 10টা সিটও দেয় না 14 দলকে, 10টা সিটও দেয় নাই কি কারণে? ইচ্ছাকৃতভাবে না, তাদের নির্বাচনী এলাকায় জিতে আসার মতো লোক থাকতে হবে। তো এইটাও তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, বিএনপিকেও কম্প্রোমাইজ করতে হবে। শুধু লোক দেখানো অমুক মার্কাকে আমরা দিয়ে দিলাম, এরপরে এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী অন্য মার্কায়, অর্থাৎ যদি ওই যে কি যেন নিজ নিজ মার্কায় করতে হবে, নিজ মার্কায় করতে হবে, নিবন্ধিত যদি হয়, এটা আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাতে গিয়ে আরো বিপদ হয়ে গেছে। একটা এলাকায় ধানের শীষ যেভাবে পরিচিত বা দাঁড়িপাল্লা যেভাবে পরিচিত, সেই এলাকায় ইগল কিন্তু সেভাবে পরিচিত না, আনারস কিন্তু ওইভাবে পরিচিত না। এটা টেকনিক্যাল প্রবলেম। অনেক ধন্যবাদ, বুঝতে সো পারছি। বাস্তবতার আলোকে সকলকেই ম্যানেজ করে নিতে হবে, সকলকে শেষ পর্যন্ত এক থাকতে হবে। অনেক ধন্যবাদ। বাস্তবতার নিরিখে কোনো সমস্যা হবে না আমি মনে করি। নির্বাচনের সময় কিছু দর কষাকষি হয়, বড় দল ছোট দলের মধ্যে কিছু দর কষাকষি হয়, মন কষাকষি হয়, কারো মন ছুটে যায়, আশা করি ঠিক হয়। মুশফিকুর সালেহীন, আপনারা ইতিমধ্যেই এটি জোট বলবো নাকি এটি সহযোগী নাকি এটি আসলে যুগপথ, আমি বুঝতে পারছি না। আচ্ছা, জোট বলতে পারি, কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ এখন যুগপথ জোট এটি আপনারা যেরকম আবিষ্কার করবেন, আপনারা যেরকম এর অভিধান বলবেন, আমরা বাংলাদেশের মানুষ তো সেটিই বুঝবে আসলে। তো আপনাদের এই জোটের আসলে মর্মার্থ কি? এরা কি একসাথে এক প্রতীকে নির্বাচন করবেন, না এই জোটে আসলে কারা কারা আছে আর কাদের স্থান দিবেন?
না, এই এবং জোটে তো বিএনপির সাথে থেকে এতদিন যারা আন্দোলন করেছে তাদের অনেককেই দেখেছি যে একাধিক দল, বোধহয় একটি দল আপনাদের সাথে এসছে, তো কারা কারা আর যেতে পারবে একটু বলবেন? এই জোটে তো জাতীয় নাগরিক পার্টির সাথে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই দুটো দল রয়েছে। এবং আমরা একসাথেই নির্বাচন করব এবং এই আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এই জোটের মুখপাত্র নাহিদ ইসলাম যেটা বলেছেন যে এই জোটটা শুধুমাত্র রাজনৈতিক জোট, মানে নির্বাচনী জোট না, এটা রাজনৈতিক জোটও বটে। অর্থাৎ শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আমরা চিন্তা করছি তা না, আমরা নির্বাচনের পরের যে বাংলাদেশের রাজনীতি সেটাকেও আমরা মাথায় রাখছি এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা জোটটা গঠন করেছি। আমরা একসাথেই নির্বাচন করব। আমরা চেষ্টা করছি প্রতীক কি আলাদা নাকি? প্রতীকের ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে এক প্রতীকে নির্বাচন করার। তো এখন এটা কি কি উপায় করা সম্ভব বিদ্যমান আইনের ভিতরে সেটা আমরা এক্সপ্লোর করছি। সেইটা থেকে দেখুন, কোনো আউট অফ দ্য বক্স যদি কোনো আইডিয়া আসে সেগুলো আমরা ভেবে দেখছি। সেটা সময়ে যখন হবে, যখন আমরা সিদ্ধান্তে পৌঁছাবো, তখন আমরা জাতির সামনে গণ অধিকারও আপনাদের এখানে আসার একটা কথা ছিল, শেষ গণ পর্যন্ত অধিকার তো পরিষদ সহ অন্যান্য সকল দলেরই মানে অন্যান্য আরো বেশ কয়েকটি দল, নাগরিক ঐক্য বা জেএসডি, এদেরও সাথেও এক ধরনের আলোচনা রয়েছে। দেখুন, আমার মনে হয় যে এই যে বাংলাদেশে যারা তৃতীয় ধারার এই দলগুলো রয়েছে, এদের কাছে একটি সম্ভাবনা, মানে তাদের কাছে সামনে একটা চয়েস 30 রয়েছে। সেকেন্ড দিতে পারবো একটি হচ্ছে তারা কি আসলে শুধুমাত্র ক্ষমতার জন্য পুরনো বন্দোবস্তের রাজনীতির সাথে হাত মিলাবে, নাকি তারা আসলে মোর চ্যালেঞ্জিং রুটটা নিবে কিন্তু নতুন বন্দোবস্ত, নতুন একটা ধারা রাজনীতি নির্মাণ করতে চাইবে। এখন চয়েসটা তাদের, যে আসলে তারা কোন দিকে যাবেন। যদি তারা আমাদের সাথে আসতে চান, সেই জন্য আমাদের দরজা খোলা রয়েছে। অনেক ধন্যবাদ। আতাউর রহমান সরকার, একদমই 1 মিনিটের মধ্যে একটু বলবেন, আর তা হচ্ছে যে 8 দল নিয়ে আপনারা আগাচ্ছিলেন, এটি কোন দল কোথা থেকে নির্বাচন করবে সেটি কবে জানা যাবে, একটু ক্লিয়ার করবেন। আর কারোর সাথে এই যে এনসিপি আলাদা করে জোট করলো, এদের সাথে কি আপনাদের আলোচনা কি চলছে এখনো, মানে এদের দিকেও একসাথে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ। মূলত এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে মূলত 8 দল সহ আরো কিছু দলের সাথে মূলত আলোচনা চলছে। মূলত জোট নয়, মূলত সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা, যেটা আমরা দেখেছি 1991 সালে এভাবে জাতীয় দল বিএনপির সাথে জামাতের কিছু ক্ষেত্রে সমঝোতা মিনিট ছিল। সময় দিতে পারবো? তো এবারও এই কাজটাই আলহামদুলিল্লাহ চলছে এবং এটা ইতিমধ্যে আলোচনার একটা পর্যায়ে আছে। আশা করি যখন চূড়ান্ত হবে সেটা আমরা ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। আপনাদের আপনাদের সাথে এই 8 দলের বাইরেও এখন তো মোটামুটি 3টা জোট মোটামুটি বলা যায়, মানে বিএনপি, এনসিপির সাথে অন্যরা, আবার জামাতের সাথে অন্যরা। তো এই যে 3টা ধারায় আগাচ্ছে, তো এদের সাথে আপনাদের বিএনপির সাথে কিংবা এনসিপির সাথে যারা আছে এদের সাথেও কি কমিউনিকেশন হচ্ছে? জোটে আর কেউ যাবে? 30 সেকেন্ড সময় দিতে পারবো। 8 দল ছাড়াও আরো অনেক রাজনৈতিক দলের সাথে মূলত এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তা আমরা আশা করছি যে একটা বৃহৎ জোটে, মানে সমঝোতার মধ্য দিয়ে মূলত আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো ধন্যবাদ। এবং এটা চূড়ান্ত যখন হবে তখন আমরা জানাতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আতাউর রহমান সরকার, এবং অসংখ্য ধন্যবাদ মুশফিকুস সালিহিন, এবং অগণন ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাদের 3জনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবকিছুর পরে সবার উপর দেশ, আর এই দেশটাকে আগামীতে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুক, যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।